দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, বিপাকে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। দ্বিতীয় ধাপের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে গতি নেই, এবারও ঋণ পাওয়ার পিছিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা। পোশাক খাতের ৭৭% নারী শ্রমিক অপুষ্টিতে ভুগছেন, স্বাস্থ্য সুরক্ষায় কাজ চলছে জানালো বিকেএমইএ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সয়াবিন তেল বিক্রি হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে। মাত্র ১ লিটার বোতলজাত তেলের দাম ১৬০ টাকা। তবে এখনো সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে বাজারে। এ অবস্থায় শুধু স্বল্প আয়ের মানুষই নয়, বিপাকে মধ্যবিত্তরাও। এবছর সয়াবিন তেলের দাম বেড়েছে ৩ বার। ব্যবসায়ীরা নয়, তেলের দাম বাড়াচ্ছে সরকারই। সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী ১ লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ১৫৩ টাকা। ৭২৮ টাকার ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৭৬০ টাকায়। আর খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৩৬ টাকা। তেলের চড়া দামে নাখোশ সবাই। সরকার তদারকি ওই সচিবালয়ই করে, বসে করছে। এরা কিন্তু বাজারে যে কেন্দ্রবিন্দু যেগুলি জায়গা, ওইসব জায়গায় তাদের কোনো তদারকি নেই। কেমনি চলে এই টাকা দিয়ে? আমরা মাসে ৫ লাখ টাকা খরচা করি, সংসার চালাতে পারতেছি না। টিসিবির তথ্য বলছে গত বছরের তুলনায় সয়াবিন তেলের দাম বেড়েছে ৫০ ভাগ। সহসা দাম কমার কোনো আশ্বাস নেই বাণিজ্য মন্ত্রণালয়ের। এবার আন্তর্জাতিক বাজারকে দুষছে কর্মকর্তারা। গত এক বছরে $760 তেল, আমাদের ক্রুড তেল যেটা আমরা আমদানি করি সেটা $1340 বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ফ্রেটও বেড়েছে। সেই ক্ষেত্রে আমরা যে রিফাইনারি আছে তাদের সাথে আমরা আলোচনা করে এই মূল্যটা আমরা গতকালকে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতিতে বাজারে তদারকি বাড়ানোর পাশাপাশি খোলা বাজারে পণ্য বিক্রির তাগিদ বিশ্লেষকদের। পাশাপাশি ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ ক্যাবের। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে। নিত্যপণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সাথে সরকারি সংস্থার বৈঠককে এখন আতঙ্ক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তারা বলছেন এতে পণ্যের দাম কমছে না, বরং বাড়তি দাম বেঁধে দেওয়া হচ্ছে। সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা নিয়ে শঙ্কায় ভোক্তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্যাবের সহ সভাপতি এস.এম. নাজের হোসেন। নাজের হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, এই বছর এই নিয়ে কিন্তু ৩ বার তেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ী নয়, তেলের দাম বাড়াচ্ছে সরকার। বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আসলে এই যে তথ্যটি আপনার প্রতিবেদক উপস্থাপন করেছেন এটাই কিন্তু বাস্তবতা। আমরা যেটা দেখছি যে আমাদের ব্যবসায়ীরা অনেক আগেই ভোজ্য তেলের সয়াবিন তেলের দাম বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করছিলেন। সরকার গতকালকে এটা অনুমোদন করেছে। তবে তাদের যে যুক্তি ছিল যে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, আমরা যেটা খোঁজ খবর নিয়ে দেখেছি, এখন কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু সয়াবিন তেলের দাম কিন্তু আসলে নিম্নগতি। প্রতি মাসেই, এটা মে মাসে একটু বেশি ছিল, তারপরে থেকে জুন, জুলাই, আগস্টে এটা অনেক কমে গেছে। তো এই সময়ে এটা আসলে দাম বৃদ্ধি যে আবেদনটা ওনারা অনেক আগে করেছেন, এটা অনুমোদনের কোনো প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না। আর আমরা খুচরা ব্যবসায়ীদের সাথে অনেকের সাথে আলাপ করে দেখেছি, এই ভোজ্য তেলের যারা সরবরাহকারী আছেন তারা কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই সরবরাহ লাইনটা তাদেরকে খুচরা ব্যবসায়ীদেরকে কিন্তু পণ্য সরবরাহ বন্ধ রেখেছিল। সীমিত আকারে পণ্য সরবরাহ করছিল। তারা বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছিল। পরবর্তীতে সফল হলো, সরকার তাদের দাবিটা অনুমোদন করলেন। তো আমাদের কাছে যেটা মনে হয় যে এটা আসলে যথাযথ হয় নাই এই মুহূর্তে, যেহেতু অন্যান্য যে সমস্ত ভোগ্য পণ্যগুলি আছে সবগুলির দাম কিন্তু ঊর্ধ্বমুখী। এই অবস্থায় নতুন করে ভোজ্য তেলের দাম আবার বৃদ্ধি করা, এটা এই সময়ে এটা
মানে সময় উপযোগী হয় না, এটা আসলে সিদ্ধান্তটি যথাযথ হয় না বলে মনে করছি আমরা। নাজের হোসেন, একই খুব সাথে দ্রুতই কিন্তু তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই, আশ্বাসও নেই মন্ত্রণালয়ের। তো সরকার যদি ভর্তুকি দেয় অথবা যদি কর হার কমিয়ে দেয়, সেক্ষেত্রে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবে কিনা, অর্থাৎ তেলের দাম কিছুটা কমানো সম্ভব হবে বলে কি আপনার মনে হয়? আমরা যেটা দেখেছি, সরকার এর আগে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিন্তু মানে মওকুফ করেছিল, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া বৈধ তেলে এটা বন্ধ করছিল। তবে শুল্ক যখন প্রত্যাহার করে, সেই শুল্ক প্রত্যাহারের সুবিধা কিন্তু ভোক্তা পর্যায়ে তেমন আসে না। তারপরেও একটা বিষয় থেকে যায় যে যদি শুল্ক কমানো হয়, কস্টিং, ব্যবসার যে কস্টিং এটা কমে যায়, সেক্ষেত্রে হয়তো দাম কমার একটা সম্ভাবনা আছে। তবে এটা ডিপেন্ড করবে সরকার যে শুল্কটি কমালেন সেটা যেন মানে ভোক্তা পর্যায়ে পড়ে, এই জন্য তদারকিটা দরকার। এখন ধরুন আমরা দেখি যে প্রতি বছর এরকম দাম নির্ধারণ করে দেন সরকার, কিন্তু তদারকির অভাবে মানে যে দামটা নির্ধারণ করে সেই দাম সময় বিজ্ঞাপনে পাওয়া যায় না। তো এই যখনই শুল্ক প্রত্যাহার করা হয়, সবটুকু সুবিধাই কিন্তু আমাদের ব্যবসায়ীরা নিয়ে থাকেন। এখন আন্তর্জাতিক বাজারে যেহেতু কমে গেছে, এখন আমাদের হয়তো ব্যবসায়ীরা বলবে যে এখানে ট্রান্সপোর্টেশন কস্ট মানে এই সমস্ত অন্যান্য আদার কস্ট গুলাকে তারা কিন্তু বেশি করে ধরবে। তারপরেও কস্ট শুল্ক কমালে হয়তো আমাদের এখানে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আমরা মনে করছি। আপনি আগেই বলেছিলেন যে আন্তর্জাতিক বাজারকে দুষছে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ব্যবসায়ীরা, কিন্তু আপনি যেমনটি বলছিলেন আন্তর্জাতিক বাজারে কিন্তু এখন দামের গতি নিম্ন দিকে। তো এই অবস্থায় দাম বাড়ানো কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? না, এটা একদম অনুচিত। এই সময়টাতে এটা আরেকটু অপেক্ষা করা যেত, যেহেতু তারা অনেক আগে দরখাস্ত করেছিল, সে আবেদন করেছিল, সেই আবেদনটি এই মুহূর্তে মঞ্জুর না করলেও চলতো, যেহেতু মানে সয়াবিন তেলের বাজার কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইস কিন্তু মানে আপের দিকে মানে ইয়ের দিকে ডাউনের দিকে, সেক্ষেত্রে এখন না করলেও চলতো। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা বারবার বলে আসছিলাম, ভোজ্য তেলের ব্যবসায়ী এবং সরকার দ্বিপাক্ষিক সভা করে এই দামটা কিন্তু বৃদ্ধি করলেন। এখানে দরকার ছিল আসলে এই খাতের যারা মানে আদার স্টেক হোল্ডার, বিশেষ করে কনজিউমারদের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি যদি থাকতো, তাহলে একটা অ্যানালাইসিস হবার সুযোগ পেত। এখন বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের ভোজ্য তেল আমদানিকারকরা যারা দ্বিপাক্ষিক বসে সভাটি করলেন, তো এই সভাতে তো মানে কে কি ধরনের সুবিধা পেতে পারে এইটাই কিন্তু আলোচিত হচ্ছে। এখানে সাধারণ ভোক্তাদের স্বার্থ কিন্তু উপেক্ষিত হয়ে গেছে। তো সেই কারণে এটা আসলে দ্বিপাক্ষিক না হয়ে এটা আসলে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার প্রতিনিধি থাকা উচিত বলে আমরা মনে করি। তাহলে হয়তো সরকার অ্যানালাইসিসটা ভালোভাবে করতে পারতো। এখন হোসেন, এই আপনার কাছে মুহূর্তে আরেকটি বিষয় জানতে চাইবো। আমরা জানি যে বাজারে তেল, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি। তো এই অবস্থায় বাজারকে সহনীয় রাখতে টিসিবির কার্যক্রম কি বাড়িয়ে বাজারকে সহনীয় করা যাবে বলে আপনি মনে করেন? টিসিবির কার্যক্রমে একটা ইতিবাচক ফল আছে। একটা শ্রেণীর মানুষ কিন্তু টিসিবির উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, যার কারণে আপনি দেখছেন যে ঢাকা সহ সব জায়গায় টিসিবির লাইনে দীর্ঘ সারি। তবে টিসিবির যে পরিমাণ পণ্য সরবরাহ করছে এটা আসলে খুবই সীমিত। আমরা বলছিলাম যে এখন যে পরিমাণ মালামাল সরবরাহ করা হচ্ছে তার থেকে আরো বেশি করা দরকার ছিল, এটার এক্সপানশনটা আরো দরকার। এটা যদি এক্সপানশনটা বাড়ে তাহলে হয়তো এই যে ঊর্ধ্বগতি সাধারণ মানুষের যে সীমিত আয়ের মানুষের যে কষ্ট, এটা অনেকখানি লাঘব হবে। তবে এটাকে আরো জোরদার করতে হবে, আরো মানে তার যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট এটা বাড়াতে হবে এবং পণ্যের পরিধিটা আরো বাড়াতে হবে। যদি তাহলে হয় তাহলে মানুষ কিন্তু এই যে এখন কঠিন অবস্থা, কঠিন বাস্তবতার মধ্যে সবকিছু ভোগ্যপণ্যের সবকিছুর দাম বৃদ্ধি, এই জায়গা থেকে ভোক্তারা রেহাই পেতে পারবে বলে আমরা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দ্বিতীয় মেয়াদে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের 3 মাস পার হলেও ঋণ বিতরণের হার খুবই কম, যা এ সময়ের লক্ষ্যমাত্রার মাত্র 7%। আর এবারও ঋণ পাওয়ায় পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ব্যাংকারগুলো বলছে প্রথম প্যাকেজের ঋণের সব অর্থ ফেরত না পাওয়ার পাশাপাশি অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সঠিক কাগজপত্র না থাকায় ঋণ দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু হয় এ বছর জুলাইয়ে। এবার বিতরণ হওয়ার কথা ছিল 53,000 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য চলতি অর্থবছর বরাদ্দ 33,000 কোটি টাকা, আর কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা। এ পর্যন্ত দ্বিতীয় দফা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণ হয়েছে 996 কোটি টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতে বিতরণ হয়েছে 519 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেয়া হয়েছে 477 কোটি টাকা। এদিকে ঋণ না পাওয়ার অভিযোগ অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। অফিসিয়ালি রিপ্লাই দেওয়া হোক, জানানো হোক যে কেন তারা ফাইলটাকে প্রসেস করতেছে না। তো সেই ক্ষেত্রে তারা
বলে যে না আমরা ফাইল যে প্রসেস করব এখন সেই ধরনের ব্যবস্থা নাই, হ্যাঁ এই মুহূর্তে আমরা ফাইল প্রসেস করতেছি না। তো তখন তো আমরা হতাশ হই। আমার প্রোডাকশন ক্যাপাসিটি আগের থেকে অনেক কমে গেছে এবং আমার এখানে এসে যার কারণে প্রচুর এমপ্লয়মেন্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকগুলো বলছে বর্তমানে ঋণের চাহিদা কম, আবার করোনার মধ্যে ব্যবসা ভালো না হওয়ায় অনেকেই টাকা পরিশোধ করতে পারেনি। আবার ব্যাংকের কাছে বাড়তি সময় চাচ্ছেন অনেক গ্রাহক। এখন পর্যন্ত যদি বলি আমার মনে হয় হার্ডলি 10% হয়েছে আর কি ইন টার্মস অফ লার্জ লোন ক্লায়েন্ট। আর স্মলের ক্ষেত্রে আমি বলবো যে সেটার থেকেও আমার মনে হয় কিছুটা পিছিয়ে আছে। তাদের ব্যবসাটা ইম্প্যাক্টেড, সুতরাং ব্যবসা যদি ইম্প্যাক্টেড হয় তাহলে কিন্তু লোন পাওয়ার ব্যাপারে তাদেরকে বেগ পেতে হয়েছে। করোনার ক্ষতি মোকাবেলায় প্রথম মেয়াদে সরকার মোট 28টি প্যাকেজ ঘোষণা করে। বছর শেষে এসব প্যাকেজের সার্বিক বাস্তবায়নের হার ছিল প্রায় 80%। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতের ৭৭% নারী শ্রমিক অপুষ্টিতে ভুগছেন আর রক্ত স্বল্পতায় ভুগছেন 40%। সকালে রাজধানীর এক হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও বিকেএমই এর আলোচনা সভায় উঠে আসে এসব তথ্য। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ চলছে বলে দাবি করেছে বিকেএমই। দেশের পোশাক খাতে বড় ভূমিকা পালন করছেন নারীরা। এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট এডিসি এর তথ্য মতে পোশাক খাতে 42,20,000 শ্রমিক কাজ করছেন, যার 25 লাখই নারী শ্রমিক। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সাথে নারী শ্রমিকদের পুষ্টি বিষয়ে সকালে আলোচনায় বসে বেসরকারি প্রতিষ্ঠান নিউট্রিশন ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি জানায় পোশাক খাতে 77% নারী শ্রমিকই অপুষ্টিতে ভুগছেন আর 40% নারী ভুগছেন রক্ত স্বল্পতায়। তাই কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে জোর দেওয়া হয়। বিকেএমই জানিয়েছে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে পোশাক মালিক সংগঠনগুলো। আগামীতে পুষ্টিহীনতার হার কমে আসবে বলে দাবি তাদের। বিভিন্ন ধরনের ভ্যান্ডালিজম করেছে, তারা এখন ইন্ডাস্ট্রিতে গিয়া ট্রেড ইউনিয়ন করতেছে। তাহলে আমরা কি করে ভাববো যে এই লোক দ্বারা এই ট্রেড ইউনিয়ন হলে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল হবে? ওয়ার্কার্স রাইট এবং রেসপন্সিবিলিটি দুইটাই যদি শেখানো হয়, দেন আমরা রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন যদি হয় আমাদের কোনো আপত্তি নেই, আমরা ওয়েলকাম করব। অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে শ্রমিকদের বিনামূল্যে হাসপাতাল সুবিধা সহ স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানান। ইম্পর্টেন্ট প্রজেক্টস লাইক দিস দে শুড কন্টিনিউ সাপোর্টিং দিস কাইন্ড অফ প্রোগ্রাম। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার কাজ করছে। আগামীতে হাসপাতাল নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। তবে শ্রমিকদের কল্যাণে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষায়ও বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের সুস্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে দেশের পোশাক শিল্প খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আরও 25 মিলিয়ন বা $2.5 কোটি অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মাধ্যমে এ সহায়তা দেয়া হবে। বাংলাদেশ যেন জীবন রক্ষাকারী চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে পারে এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনায় কোল্ড চেইন সরঞ্জাম কিনতে পারে, সেজন্য এ অর্থ দেয়া হচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়, মহামারী শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার করোনা মোকাবেলায় বাংলাদেশকে $12.10 কোটি বেশি অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বন্ধ রয়েছে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি, তবে স্বাভাবিক রয়েছে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় বন্দর এলাকার সড়কে দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকের জট। কাঁচামাল সহ পচনশীল পণ্যের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানিয়েছেন, ঈদে মিলাদুন্নবীতে সরকারি ছুটি থাকায় সকাল থেকে বন্ধ হয়ে যায় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি পণ্য পরিবহন। তবে বৃহস্পতিবার থেকে বন্দর আবারও সচল হবে। গতি হারাচ্ছে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার। চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন 4.9% প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির এই হার এক বছরের মধ্যে সর্বনিম্ন এবং বিশ্লেষকদের পূর্বাভাস ও এর আগের এপ্রিল জুন প্রান্তিকের চেয়ে অনেক কম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের জিডিপিতে এর আগের প্রান্তিকে এপ্রিল জুনে প্রবৃদ্ধি হয়েছিল 8%। অর্থাৎ দেশটিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা দুর্বল হয়ে পড়েছে। চীনের অর্থনীতিতে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু চ্যালেঞ্জ
দেখা দেয়। বিশেষ করে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার কারণে উৎপাদন কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব পড়ে। এভাবে চলতে থাকলে বছরের বাকি সময়েও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক কার্যক্রম চালুর পরই সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে যুক্তরাজ্যে। এ সময় ভোক্তা মূল্য সূচক বেড়েছে 3.2%, যা আগস্টে ছিল 3.1 দেশটির পরিসংখ্যান বিভাগের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত গত মাসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এই হার বেড়েছে বলছেন বিশ্লেষকরা। 2013 সালের পর চলতি বছরের সেপ্টেম্বরে পেট্রোলের দাম সর্বোচ্চ ছিল যুক্তরাজ্যে। গত মাসে যুক্তরাজ্যে পেট্রোলের গড় দাম ছিল 135 পেন্স, যা এর আগের বছরের একই সময় ছিল 114 পেন্স। এছাড়া সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় দেশটিতে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম ও ব্যবসা খরচও। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শীঘ্রই সুদের হার বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছে ব্যাংক অফ ইংল্যান্ড। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, বিপাকে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। দ্বিতীয় ধাপে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের গতি নেই, এবারও ঋণ পাওয়ায় পিছিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা। পোশাক খাতে ৭৭% নারী শ্রমিক অপুষ্টিতে ভুগছেন, স্বাস্থ্য সুরক্ষার কাজ চলছে জানালো বিকেএমইএ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।